এত বড় আনন্দের খবরটা ঠিক যতটা আনন্দিত হওয়া উচিত ছিল ততটা হতে পারছে না কথাগুলি। নিনি তার একমাত্র মেয়ে, আর সেই মেয়ে মা হতে চলেছে, তাও বিয়ের 4 বছরের মাথায়। সুখের সাগরে তো কথাগুলি আজ ভেসে যাওয়ার কথা, তবুও কোথাও যেন একটা সুর কাটছে। কাল রাতে নিনি তাকে সবার প্রথমে খবরটা দিয়েছে। কথাগুলি তখনই নিনিকে বলছে, এসব খবর সবার আগে স্বামীকে জানাতে হয় নিনি, তারপর বাকিদের বলতে হয়। নিনি মায়ের কথার চুপ করেছিল, উচ্ছ্বাসের লেশমাত্র তার গলায় ছিল না। বিয়ের প্রায় 4 বছরের মাথায় প্রথম সন্তান আসতে চলেছে, অথচ নিনি কেমন যেন সাধারণভাবে খবরটা বলল। কথাগুলো আনন্দে চিৎকার করতে গিয়েও থেমে গিয়েছিল। মেয়ের বলার ভঙ্গি তাকে থামিয়ে দিয়েছিল। তারপর থেকে সারা রাত সে বহুবার ভেবেছে, নিনি কেন কথাটা সমর্পণকে প্রথম জানালো না? তাহলে তাদের মধ্যে কি কোনো দূরত্ব তৈরি হয়েছে? এত বড় খবরটা কিভাবে স্বামীকে প্রথমে না বলে নিনি থাকতে পারল? কথাগুলি নিজের মেয়ের জায়গায় বসিয়ে চিন্তা করে কুল পায় না। যাই হোক, সাত সকালে মেয়ের ফোনটা ধরে কথাগুলি বলল, নিনি, খবরটা সমর্পণকে জানিয়েছিস? ওর বাবা মা জেনেছে? বলেছি। কি বললো সমর্পণ? নিশ্চয় খুব খুশি। নিনি চুপ। এদিকে কথাগুলি ধৈর্যের বাঁধ ভাঙতে থাকে। কী হয়েছে নিনি? কাল থেকে দেখছি তোর গলায় খুশি নেই কেন? আমি ঠিক এখন মা হতে চাই না। তাছাড়া সমর্পণ আমায় শর্ত দিয়েছে মা। মেয়ের কথায় বুকটা ধক করে উঠল। কথাগুলির কিসের শর্ত? বাচ্চা নিতে চাইলে আমায় চাকরি ছেড়ে কলকাতায় ওদের সাথে থাকতে হবে। একা ব্যাঙ্গালোরে থাকা চলবে না। নিনি ফুপিয়ে ওঠা পরিষ্কার আওয়াজ শোনা গেল। কথাগুলির মাথাটা দপদপ করে উঠল। চাকরি ছাড়তে হবে কেন? অন্য যা হোক কিছু একটা ব্যবস্থা করা হবে। নিনির গলায় অসহায়ত্ব স্পষ্ট। এই মুহূর্তে চাকরিটা একদম ছাড়বে পারবো না মা। সবে 1 মাস হয়েছে প্রমোশন। এতটা দায়িত্ব, এতটা সম্মান ছেড়ে দিতে পারবো না। কিন্তু ও তো সেসব শুনছে না। বলেছে এই অবস্থায় আমায় কিছুতেই একা থাকতে দিবে না। তাছাড়া বাচ্চাকে নাকি কলকাতায় সবার সাথে বড় করতে হবে। কথাগুলি মেয়ের অবস্থাটা বুঝতে পারছে। এক অজ্ঞাত ঠান্ডা স্রোতে শরীর ছড়িয়ে পড়ছে তার শরীরে শিরায় শিরায়। মনে পড়ছে নিজের কথা, সেই দীর্ঘ লড়াইয়ের পর হেরে গিয়ে ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা। এরপরে কত অশান্তি পেরিয়ে আজ সে নিনিকে এই জায়গায় নিয়ে এসেছে। নিজের জীবনের ভুল কিছুতেই সে মেয়েকে করতে দিবে না। একটা ইঞ্জিনিয়ারিং পাশ করা মেয়ে কেবলমাত্র বাচ্চার জন্য চাকরি ছেড়ে দেবে? এটা হতে পারে না। জীবনটা অনেক বড়, আর এটা মাত্র কয়েকটা মাসের ব্যাপার। অস্থির হয়ে কথাগুলো বলল, আচ্ছা, সমর্পণ তো পারে ব্যাঙ্গালোরে শিফট করতে, ওর অফিসে তো ব্রাঞ্চ আছে। নিনি করুণ স্বরে বলল, ওর কথা শুনলে তুমি অবাক হয়ে যাবে মা। কাল আমি এই কথাটা যখন বললাম, ও বলল আমি ভাবছি বাবার ব্যবসা জয়েন করব। বাবার বয়স হচ্ছে, একা পারছে না। তাছাড়া আমি একমাত্র সন্তান, দায়িত্ব একটা থেকেই যায়। আমি আর কিছু বলতে পারলাম না। কথাগুলি হতভম্ব। সমর্পণ চাকরি ছেড়ে বাবার ওষুধের দোকানে বসবে। বিস্ময়ে হতবাক হয়ে বলল, নিনি, তুই ওকে জিজ্ঞাসা করিসনি? তাহলে এত পড়াশুনো করার অর্থ কী? এমটেক পাশ করে মাল্টিন্যাশনাল কোম্পানির এত বড় পদ ছেড়ে বাবার ওষুধের দোকান চালাবে? তুমি ওদের চেনো না মা। আমাকে জব্দ করার জন্য ওরা সব করতে পারে। তুমি জানবে কথা আমাকে ভয় পাওয়ার জন্য বলেছে। ও জানে চাকরি ছেড়ে দেবে শুনলে আমি কলকাতায় ফিরে যাব। আচ্ছা, সে না হয় হলো, কিন্তু তোর ব্যাঙ্গালোরে একা থাকার ব্যাপারটা তো থিতিয়ে গিয়েছিল। সমর্পণ তো মোটামুটি মেনে নিয়েছিল। এই তো পুজোয় দুজনে কত আনন্দ করলি, শ্বশুরবাড়ির সবাই তোকে নিয়ে আনন্দ করলো, সব তো ঠিক হয়ে গিয়েছিল। তাহলে এই খবরটা শুনে সমর্পণ কেন এসব কথা বলেছে? আগে কি কোনো দিন কখনো চাকরি ছাড়ার কথা বলেছে? কোনো দিন বলেনি। আসলে আমাকে কলকাতায় ফিরিয়ে আনার সুযোগ ওরা খুঁজছিল। এখন এই সুযোগটা লুফে নিল। পুজোর সময় মামুনি বারবার কথার ভাঁজে বলেছিল, আমি যে চাকরি সূত্রে স্বামীকে ছেড়ে অন্য শহরে আছি, এটা নাকি কেউ ভালো চোখে দেখে না। বড় মাসি নাকি কিছুদিন আগে মামুনিকে বলেছে, তোদের কি টাকার অভাব? একমাত্র ছেলের বউকে চাকরি করতে ব্যাঙ্গালোরে পাঠানোর দরকার কি? কথাগুলি বুকের ভেতরটা ধক করে ওঠে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি, সেই এক কথা, দরকার কি? নিশ্চয় নিনিকে ভেঙে পড়লে চলবে না। নিনির কাছে এখন তার যাওয়াটা খুব দরকার, কিন্তু কিভাবে? যাই হোক, নিজেকে সামলে নিয়ে নিনিকে সান্ত্বনা দেয় কথাগুলি। মন খারাপ করিস না মা, এখন একটু বিশ্রাম নে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর কাছে যাবার চেষ্টা করছি। তবে তার আগে সমর্পণের সাথে একবার কথা বলা দরকার। তুমি কি পাগল হয়ে গেছো মা? বাবা ঠাম্মির কী হবে? তারা তোমায় আসতে দেবে ভেবেছ? দীর্ঘশ্বাস পেলে কথাগুলি। দেখেছি, জীবনে তো অনেক লড়াই করলাম, এবার না হয় আর একটা শুরু। এটাতে কিন্তু আমি হারবো না, দেখে নিস। নিজে তো এবার
মা হচ্ছিস, এবার বুঝবি সন্তানের জন্য কতটা করা যায়। আচ্ছা এবার রাখি, পরে আবার করছি। ফোনটা রেখে কথাগুলি বাইরের ঘরে আসে। নিনির সুখবরটা এখনও এ বাড়িতে কেউ জানে না। কথাগুলি ভেবে নিয়েছিল নিনি যতক্ষণ না সমর্পণকে জানাচ্ছে ততক্ষণ কাউকে জানাবে না। এখন খবরটা সমর্পণ জানে, তাই সে বাকিদের জানাতেই পারে। এবারে সদস্য সংখ্যা এখন 5 জন। কথাগুলি শাশুড়ি রমলা দেবীর স্বামী বিনায়ক, দেওর বিজিত আর যা সুচেতা। দেওরের একমাত্র ছেলে চিঙ্কি সরকারি চাকরি নিয়ে বিদেশে গেছে। সকালে চায়ের পর্ব চলছে, একটু পরে অফিসের তাড়া শুরু হবে। রান্নাঘরে প্রতিমা এসে রান্না শুরু করে দিয়েছে। কথাগুলিকে ফোনে ব্যস্ত দেখে সুচেতা কী রান্না হবে মোটামুটি বলে দিয়েছে। কথাগুলিকে দেখে চায়ের কাপ হাতে সুচেতা জিজ্ঞেস করলো, কার সাথে এতক্ষণ কথা বলছো লে দিদি? তোমাকে ডাকতে গিয়ে ডাকলাম না। প্রতিমাকে মোটামুটি বলে দিয়েছি, চা খেয়ে একবার দেখে নিও। রমলা দেবীর গলায় চাপা অসন্তোষ। সাত সকালে কার সাথে এত ফোন আসে? বলতে পারো না ব্যস্ত আছি? ভুরু কুচকে বিনয় কথাগুলির দিকে একবার মায়ের দিকে তাকায়। তোমার বড় বৌমার ফোনের শেষ নেই মা, শুধু সাত সকালে নাই, রাত দুপুরেও ফোন আসে। কথাগুলি বিনয়ের কথার উত্তর দেয় না। এই মানুষটা বরাবরই এমনই। 31 বছর বিবাহিত জীবনে কখনো কোনো কিছুতেই কথাগুলি এই মানুষটার সমর্থন পায়নি। বারে বারে এই পরিবারের সকলের কথার উত্তাপে একলা ক্ষতবিক্ষত হয়েছে সে। নিজের স্বামীর এতটুকু ছায়া কখনো সে পায়নি, তাই বোধহয় উত্তাপ এখন আর তাকে পোড়াতে পারে না। নিচু গলায় কথাগুলি বলল, নিনি ফোন করেছিল, কথা বলেছিলাম। নিনির কথা শুনে বাকিরা সবাই একটু অবাক হলেন। এত সকালে কখনো তো নিনি ফোন করে না। বিনয় একটু উদ্গ্রীব হয়ে বললেন, নিনি ঠিক আছে? এত সকালে ফোন করে কি বলল? বাকিরা সবাই কথাগুলি উত্তরের অপেক্ষায় তাকিয়েছে। কথাগুলি ইচ্ছে করছে না খবরটা জানাতে। মেজাজটা তার তেতো হয়ে গেছে, অথচ সামনে অনেক কাজ, দেরি করা উচিত হবে না। একটু থেমে নিচু গলায় কথাগুলি বলল, নিনি একটা সুখবর জানাতে ফোন করেছিল, ও মা হতে চলেছে। ঠিক এমন কিছু উত্তর এই মুহূর্তে বাড়ির কেউ ভাবতে পারেনি। তারা আরও আশ্চর্য কথাগুলির বলার ভঙ্গি দেখে। চোখ বড় বড় করে লবণা দেবী বলেন, কী বলছো বৌমা? আমার নিনিবুড়ি মা হতে চলছে? উফ, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। হে ঈশ্বর, আমার কপালে এত সুখ ছিল। সুচেতা কথাগুলির দিকে চেয়ে বিস্ময়ের অভিভূত হয়ে বলল, ও দিদি সত্যি? কিন্তু তুমি এমন করে বলছো কেন? খুশি হওনি? 4 বছর তো মেয়ের বিয়ে হলো, তুমি কি ভাবো শুধু চাকরি করে টাকা রোজগার করলে হবে, মা হতে হবে না? এবার পুজোতে নিনি যখন এসেছিল খুব করে বুঝিয়েছিলাম, মা হবার তো একটা বয়স আছে, বেশি দেরি করলে অসুবিধা হবে। বিনয় এতক্ষণ কথা বলার সুযোগ পায়নি, এবার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, নিনির শরীর ঠিক আছে তো? আমায় একটু ফোনটা দিতে পারবে? একদম একা থাকছে। সমর্পণ কি বলছে, কবে যাবে নাকি আমরা যাব? বিজির দাদাকে থামায়, দাদা তুই নিজে কিছু বলতে যাস না, আগে সমর্পণ নিজে কি সিদ্ধান্ত নেয় দেখ। এসব ক্ষেত্রে স্বামী শ্বশুরবাড়ির মতামতটা সবার আগে। তবে আমার মতে নিনিকে কোনো মতেই একা থাকতে দেওয়া যাবে না। আচ্ছা বৌদি, নিনি কী বলল? ওরা কি ভাবছে? কথাগুলি নিজেকে সামলে নেয়। এখন এই মুহূর্তে এদের সামনে সবটা বলা বোধহয় ঠিক হবে না। এবারে মানুষজনের মানসিকতার সাথে নিনি শ্বশুরবাড়ির মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। এরা একজনের নিনির বিয়ের পর ব্যাঙ্গালোরে থাকাটা সমর্থন করেনি, বরং নিনির এমন সিদ্ধান্তের পিছনে কথাগুলি মদত আছে বলে এরা দোষারোপ করে। যাই হোক, খুব শান্তভাবে কথাগুলি জানালো, নিনির সাথে এ বিষয়ে আমার কথা হয়নি, তবে আমি ভেবে নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব নিনির কাছে যাব, একাই যাব। একরাশ বিস্ময়ের সাথে বাকিরা তাকিয়ে থাকে কথাগুলির মুখের দিকে। তারা জানে কথাগুলি ছাড়া এ সংসার সকালে সমর্পণে ঘুম ভেঙেছে। বলা ভালো রাতে তার ঘুম হয়নি, ভোরের দিকে চোখ লেগেছে মাত্র। এমন তার সাথে ছোট থেকে হয়। খুব বেশি আনন্দের খবরে ঘুম আসে না, ঘোর কাটতে চায় না। মাধ্যমিকে আশাতীত রেজাল্টের পর সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়ার পর, চাকরি পাওয়ার পর ঠিক এভাবে সারা রাত জেগে কাটিয়েছে। কিন্তু গতকাল রাতে নিনির বলা খবরটা আগের সব আনন্দকে একেবারে ছাপিয়ে গেছে। প্রথমটা সমর্পণ বিশ্বাস করতে পারেনি। কোনো পরিকল্পনা ছাড়া হঠাৎ আসা সুখবরটা তাকে যেন ভাসিয়ে নিয়ে গেছে। অবশ্য প্রথম উত্তেজনা নিনির পরের কথাগুলো শুনে কিছুটা থিতিয়ে গিয়েছিল। নিনিকে ছাড়া এই 2 বছর একা থাকা তার পক্ষে কতটা কষ্টের কোনোদিন নিনি বুঝেই নেই। নিনি কেবল নিজের কথা আর ক্যারিয়ার নিয়ে ভেবে এসেছে। আজও এত বড় সুখবর পরেও ভেবে চলছে। কিন্তু এবার সমর্পণের হাতে সুবর্ণ সুযোগ এসেছে। যেভাবে হোক নিনিকে কলকাতায় ফেরাতে হবে। তাই সমর্পণ ইচ্ছে করে কাল রাতে কঠিন হতে হয়েছে। একটু কড়াভাবে বলছে, চাকরি ছেড়ে নিনিকে ফিরে আসতে হবে। তাদের সন্তান কলকাতায় সকলের মধ্যে এই বাড়িতে বড় হবে।
তারপর থেকে সমর্পণের মাথায় হাজার চিন্তা সারা রাত একেবারে পাক খাচ্ছে। নিনিকে সে চেনে। 5 বছরের বন্ধুত্ব, 4 বছরের বৈবাহিক জীবন থেকে সে বুঝেছে নিনি অন্তত জেদি আর একরোখা। নিনি আত্মসম্মানবোধ প্রখর। ধনী শ্বশুর বাড়িতে পায়ের উপর পা তুলে আরাম খেয়ে বসে থাকার মেয়ে সে নয়। এমনকি কেবলমাত্র কলকাতায় শ্বশুরবাড়ি থাকার জন্য নিজের কেরিয়ারের সাথে সমঝোতা করার মেয়ে সে নয়। সমর্পণ এখন মাঝে মাঝে ভাবে আসলে নিনিকে বিয়ের আগে সে চিনতেই পারেনি। কলেজে নিনিকে দেখার পর তার যেন কি হয়েছিল, মোহগ্রস্ত হয়ে পড়েছিল। পাগলের মতো ভালোবেসে ফেলেছিল নিনিকে। মনে ছিল নিনি ছাড়া তার জীবনটা জাস্ট অর্থহীন। নিনি কোনো কিছু নিয়েই সে তলিয়ে ভাবেনি। চায়ের কাপ হাতে সমর্পণের ঘরে ঢুকে মাসে মাত্র কয়েকটা দিন সমর্পণকে অফিসে যেতে হয়। বাকি দিনগুলো ঘরের থেকে অফিসের কাজ করে। তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলে বিশেষ ক্ষতি নেই। বাড়িতে কোনো কাজ বলতে গেলে তাকে করতে হয় না। বাবা আর বাড়ির কাজের লোকেরা সবটা সামলে নেয়। কিন্তু নিনিকে ছাড়া তার জীবনটা ক্রমশ কেমন যেন পানসে হয়ে যাচ্ছে। বেশ বুঝতে পারছে জমানো অবসাদ বুকের ভিতরে ক্রমশ ক্ষোভের আগ্নেয়গিরি হয়ে উঠছে। সুমু, উঠে পড়ো বাবা, চা এনেছি। মায়ের গলায় সমর্পণ বিছানায় উঠে বসে। মাকে সুখবরটা জানাতে তার ভেতরটা অস্থির হয়েছে। মা, বাবা কোথায়? বেরিয়েছে নাকি? বাড়িতে। একটু পরে দোকানে যাবে। কেন রে, ডাকবো? না থাক, তোমাকে আগে বলি। কী রে? সমর্পণ একটু ইতস্তত করে। একটা ভালো খবর আছে। বিছানায় বসে পড়ে সমর্পণের মা অনিতা। ছেলে চোখ মুখ দেখে আনন্দের পরিমাণ যে আন্দাজ করতে পারছে আর তর্স হয়েছে না। বল না সুমু, কী খবর? সমর্পণ হাসি মুখে মায়ের দিকে তাকায়। তুমি ঠাম্মি হতে চলছো। কাল রাতে নিনি খবরটা জানালো। অনিতা একবার হতবাক। এত বড় একটা আনন্দের খবর আজ সকালে তার জন্য অপেক্ষা করছে ভাবতেই পারছে না। এই দিনটা সে কতদিন অপেক্ষা করে আছে। যদিও এই নিয়ে ছেলে বউকে কিছু বলতে রুচিতে বেঁধেছে। কী হলো, কী ভাবছো মা? সম্মুখ, খবরটা সত্যি? আমি বিশ্বাস করতে পারছি না। আর একবার বল। সমর্পণ হেসে জড়িয়ে ধরে মাকে। তুমি ঠাম্মি আর আমি বাবা হতে চলেছি মা। অনিতা ছেলেকে কাছে টানে। আনন্দে তার দু চোখ চকচক করছে। চোখের সামনে ভেসে উঠছে সমু আর অমুর ছেলেবেলা। আর সাথে সাথে অমুর চলে যাওয়ার দিনটা ভেসে উঠতে শরীরে বিদ্যুৎ খেলে যায়। অমুর শেষ করুণ চাহনিতে এত বছর পরে অনিতাকে ভেঙে দুমড়ে মুছে দেয়। কোথাও যেন বাঁধ ভাঙা কান্না বুকের কাছে জড়ো হয়। হাউ হাউ করে অনিতা কেঁদে ওঠে। আচমকা মায়ের কান্নায় থতমত খেয়ে যায় সমর্পণ। কী হলো মা, কাঁদছো কেন? গত 8 বছরে মায়ের এমন হঠাৎ বুক ফাটা কান্নায় সমর্পণ অভ্যস্ত হয়ে উঠেছে। বুকের ভেতর শক্ত করে মাকে টেনে নেয়। কয়েক মিনিট কেটে যায়। অনিতা একটু শান্ত হয়। মাথা তুলে জল ভরা চোখে ছেলের মুখের দিকে তাকায়। ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। কোনোরকম দুটো শব্দ বেরিয়ে এসছে, অমু আসছে। সমর্পণের চোখ ভিজে যায়। ভেসে ওঠে একমাত্র ছোট ভাইয়ের যন্ত্রণাময় নীল হয়ে যাওয়া মুখটা। অবাক চোখে মায়ের মুখের দিকে সমর্পণ তাকিয়ে থাকে। অমু কি সত্যিই তবে আসবে? তাই কি এমন হঠাৎ পরিকল্পনা ছাড়াই তার আগমন? আবার তাদের বাড়িটা কি ভরে উঠবে? সুখের মরুভূমিতে কি ফুল ফুটবে? ব্যস্ত পায়ে ঘরে ঢুকেন সমর্পণের বাবা সুরঞ্জন। কী হলো অনুতা, তোমার চা যে ঠান্ডা জল হয়ে গেল। ঘরে ঢুকে তিনি নিজেকে সামলে নিলেন। দেখলেন ছেলের কাঁধে মাথা রেখে ফুপিয়ে চলছে তার স্ত্রী। এই সাত সকালে এত কান্নাকাটি কারণ বুঝতে না পারে কিছুটা ভয় পেয়ে যান। এগিয়ে এসে ইশারায় ছেলেকে কারণ জিজ্ঞাসা করেন। সমর্পণ বাবাকে মাথা নাড়িয়ে পাশে রাখা চেয়ারে বসতে বলে। মার কেঁদো না, বাবাকে খবরটা বলো। অনিতা আঁচলে চোখ মুছে জোর করে মুখে হাসি আনতে চেষ্টা করে। স্বামীর দিকে তাকায়। তুমি দাদু হচ্ছ গো, আমাদের সময় বাবা হবে। সুরঞ্জনের চোখ বড় বড় হয়ে যায়। কি বলছো, সত্যি সমু বাবা হচ্ছে? ছেলের দিকে তাকিয়ে মুখে হাসি দেখান। কী রে, নিনি ঠিক আছে তো? সমর্পণ লজ্জা পায়। মাথা নিচু করে নেয়। এক অদ্ভুত ভালো লাগা তাকে ক্রমশ আচ্ছন্ন করে চলেছে। বাবা মাকে এতটা খুশি করতে পারায় তৃপ্তি তাড়িয়ে তাড়িয়ে আরও কিছুটা উপভোগ করতে ইচ্ছে করে। হ্যাঁ বাবা, নিনি ঠিক আছে। কাল রাতে রিপোর্ট হাতে পেয়েছে। তোমাদের হয়তো জানাবে। অনিতা ব্যস্ত হয়ে পড়ে। সমু, নিনিকে ফোন তো কথা বলি। তুই একটা টিকিট কাট, কালকে ব্যাঙ্গালোরে গিয়ে ওকে নিয়ে আয়। একদম দেরি করা ঠিক হবে না। অনেক হয়েছে চাকরি বাকরি, আর কিছুর দরকার নেই। আর অমু কতদিন অপেক্ষা করে আছে বলতো? নির্বিঘ্নে তাকে আনতে হবে। সুরঞ্জন স্ত্রীর দিকে তাকান। একটা ঝড়ের আভাস পেলেন। অমু চলে যাবার পর টানা 3 বছর অনিতার চিকিৎসা চলছে। একটার পর একটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেছেন। গভীর অপসাতে চলে গেছেন। স্কুল বাসে উঠতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে গিয়েছিলেন 12 বছরের অমু। মুহূর্তে সব শেষ। এত বড় ধাক্কা সহ্য করার ক্ষমতা অনিতার ছিল না। অনেক যুদ্ধের পর ধীরে ধীরে মেডিসিনের সাহায্যে আর বড় ছেলে সমুকে
আখরি অনিতা কিছুটা ঠিক হয়েছেন, তবে সুরঞ্জন জানে কতটা একই রকম আছে, পড়ে পড়েছে মাত্র। অমুর মৃত্যু পুরো তছনছ করে দিয়েছিল তাদের পরিবারকে। সমু এসবের মধ্যে কেবলমাত্র নিজের চেষ্টা আর মেধাতে পড়াশোনা চালিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সমুর বিয়ের পর বাড়িটা ভরে উঠছিল, কিন্তু 2 বছর আগে নিনি চাকরির জন্য ব্যাঙ্গালোরে যাওয়া আবার যেন সব কেমন ছন্নছাড়া হয়ে গেল। নিনি অন্যায় জেদটাকে সুরঞ্জন মানতে পারেনি। মেয়েটাকে বড় স্বার্থপর মনে ছিল, অনেক বাধা দিয়েছিল, কোনো ফল হয়নি। বাধ্য হয়ে শেষ পর্যন্ত হার স্বীকার করেছেন। সমর্পণের মায়ের নিনিকে ফোন করে, নিনি গুড মর্নিং, খবরটা মা বাবাকে এইমাত্র জানলাম। মা তোমার সাথে কথা বলতে চাইছে, কথা বলো। গতকাল রাতে সমর্পণের কথায় নিনি যথেষ্ট আঘাত পেয়েছে। সমর্পণের কাছে সে সমাধান চেয়েছিল, কিন্তু সমর্পণ তাকে বুঝতেই চায়নি। এটা অবশ্য আগেও বহুবার ঘটেছে। সমর্পণ তার সব বিষয়ে গুরুত্ব দিল, চাকরির ক্ষেত্রে খুব একটা গুরুত্ব কোনোদিনও দেয়নি। বাবা মা সবাইকে নিয়ে একসাথে থাকা তার কাছে সবসময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, একটু চাপা গলায় নিনি বলল, একটু পরে আমি নিজেই জানাতাম, সবেই উঠেছি, একটু পরে করি। আরে জাস্ট 1 মিনিট কথা বলে নাও না, মা সামনে আছে। আচ্ছা দাও। অনিতা উচ্ছ্বাসিত আনন্দের অতিশয্যে এক নিঃশ্বাসে কথা বলতে থাকলো। নিনি, কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। এর থেকে আনন্দের খবর আর কিচ্ছু নেই। শোন, আমি সমুকে আজই টিকিট কাটতে বলছি, কালকে তোর কাছে পৌঁছে যাব। 2 দিনের মধ্যে এখানে চলে আয়। খুব সাবধানে থাকতে হবে। আমি নিজে তোকে দেখাশোনা করব। অনেক হয়েছে চাকরি, এখন আর কিচ্ছু নেই। আগে সব কিছু ভালোভাবে হোক, তারপরে অমুকে আমার কাছে দিয়ে যেখানে খুশি চাকরি করিস। স্ত্রীর কথায় সুরঞ্জন বিরক্ত না। এক্ষুনি এত সব কিছু বলার কী আছে? সমু যাচ্ছে তো, ওকে নিয়ে আসবে। তুমি ফোনটা আমায় দাও। অনিতা ভুরু কুচকে স্বামীর দিকে তাকায়। তুমি কি বলবে? আমাকে বলতে দাও। নিনি, বুঝলি, আজ থেকে আর অফিসে যাওয়ার দরকার নেই। ফোন করে অফিসে বলে দিই। মায়ের একটানা কথায় সমর্পণ কিছুটা বিচলিত। কাল রাতে নিনির সাথে কলকাতায় ফিরে আসা নিয়ে তার অনেক কথা হয়েছে, বলা ভালো, কথা কাটাকাটি হয়েছে। নিনি যে এই মুহূর্তে এখানে ফিরতে চায় না সে বেশ বুঝতে পেরেছে, কিন্তু নিনিকে আনতে হবে, তবে বেশি জোর করলে হিতে বিপরীত হতে হবে। তাই তাড়াতাড়ি মায়ের হাত থেকে এক প্রকার ফোনটা কেড়ে নেয় সমর্পণ। নিনি, দেখছো তো মা কতটা খুশি, পরে আবার কথা বলছি। তুমি ব্রেকফাস্ট সেরে নাও, এখন রাখছি। অনেক বছর পর নিকষ অন্ধকার গিরিখয়ে আজ যেন আলোর রেখা দেখা দিয়েছে। সন্তান হারানোর শোকে মুহ্যমান এক দম্পতি বেঁচে থাকার দিশা। সমর্পণ প্রবল উৎসাহে মোবাইলে হাতে নিয়ে ব্যাঙ্গালোরের ফ্লাইটের টিকিট বুক করতে শুরু করো। বাবা মা একরাশ কৌতূহল নিয়ে উজ্জ্বল চোখে তাকিয়ে থাকে সমর্পণের মুখের দিকে। ফোনটা ছেড়ে সোফায় ধপ করে বসে পড়ল নিনি। শাশুড়ি মায়ের বলে যাওয়া কথার মধ্যে একটাই শব্দ তার মাথায় বারে বারে ঘুরপাক খাচ্ছে। অমুর নামটা কেন উচ্চারণ করলেন? অমু তো সমর্পণের মৃত ভাই। অমুর সব কথা নিনি জানে। নিনি জানে কীভাবে একটা মৃত্যু তছনছ করে দিয়েছিল সমর্পণদের পুরো পরিবারকে। সমর্পণের সাথে কলেজ যখন প্রথম দেখা হয়েছিল তার কয়েক মাস আগে অমুর মৃত্যু হয়। সমর্পণের প্রতিটা কথার মধ্যে তখন ভাইয়ের প্রসঙ্গ এসে পড়ত, চোখের কোণে চিকচিক করত। আজও অমুর প্রসঙ্গ এসে পড়েছে। অমু পড়াশোনায় কেমন ছিল, কেমন দুষ্ট ছিল, সমর্পণ কেমন করে তাকে সাইকেলে চড়া শিখেছিল, সব কিছু শুনে শুনে নিনির মুখস্থ হয়ে গেছে। এখনও ওই বাড়িতে অমুর নামে একটা আলাদা ঘর রাখা হয়েছে। ওর প্রতিটা জিনিস সেখানে সাজানো আছে। যে ঘরের দেওয়ালে অমুর ছোটোবেলা অসংখ্য ছবি টাঙানো। বিয়ের পর নিনি দেখেছে কীভাবে তার শাশুড়ি মা প্রতিদিন ওই ছবিগুলি মুছতেন আর অনর্গল কথা বলে যেতেন। নিনির খুব অবাক লাগতো। সম্পর্ককে অনেকবার বলেছে এভাবে একটা মৃত মানুষকে বাঁচিয়ে রাখা যায় না, এতে যন্ত্রণা বাড়তেই থাকে। কিন্তু ফল হয়নি। নিনি পরে বুঝেছে ওরা কেউ এই স্মৃতি থেকে বেরোতে চায় না, স্মৃতি আঁকড়ে ওরা ভালো থাকে। কিন্তু আজ শাশুড়ি মায়ের কথায় নিনি ভয় পেল। অমুর সাথে তার সন্তানের কী সম্পর্ক? সমর্পণের মাথায় একবার এসব ঢুকে গেলে সে আর কোনো কথাই শুনবে না। কলকাতায় তাকে ফিরিয়ে নিয়ে যাবে। এক মহা দোলাচলে পড়ে গেলেন নিনি। এক অনাগত প্রাণ, যার অস্তিত্ব এখনও টের পায়নি, তার আগমনের খবর যেন নিনিকে নতুন করে জীবনের সমীকরণ নিয়ে বাধ্য করেছে। এদিকে তার কেরিয়ারের, অন্যদিকে স্বামীর ভাবী সন্তান। নিজের এতদিনের অধ্যবসায়, এত পরিশ্রমের ফলে আজ সে এই জায়গায় এসে পৌঁছেছে। গত 2 বছর সমর্পণকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে ব্যাঙ্গালোরে একদম একা পড়েছে। তার নিজের কি কষ্ট হয় না? নিনি জানে সমর্পণ তাকে ভুল বুঝে। সে ভাবে তার বুঝি ভালোবাসা, একসাথে থাকার কোনো চাহিদা নেই। সমর্পণ ভাবে সে শুধু স্বার্থপরের মতো নিজেকে নিয়ে ভাবে। কিন্তু নিনি সমর্পণকে বোঝাতে পারে না সমর্পণের সান্নিধ্যটুকু তার কাছে কতটা মর্গ,
কত বৃষ্টির রাতে, কত মেঘলা দিনে মন খারাপের মুহূর্তেও সমর্পণকে কাছে পাওয়ার জন্য সে হাহাকার করছে। ব্যাঙ্গালোরে এই এক কামরার ফ্ল্যাটের দেওয়ালগুলো কেবল তার চোখের জলের সাক্ষী। তবুও নিনি সমর্পণের সামনে দুর্বল হয় না, নিজেকে শক্ত বর্মের আড়ালে ঘিরে রাখে। লক্ষ্য পূর্ণতায় বাধা তাকে জয় করতে হবে, তাই সিদ্ধান্ত নিয়েছে এই কষ্টের দিনগুলি কেটে গিয়ে যখন দুজনে একসাথে থাকতে পারবে তখনই সন্তান আসবে। কিন্তু বিধাতার লিখন খণ্ডাপেকে জন্ম কি সত্যিকারে কারো হাতে থেকে? ঈশ্বরের দানকে কি অস্বীকার করা যায়? এই আশীর্বাদকে মাথা পেতে নেওয়া ছাড়া উপায় থাকে না। হাতে মোবাইলটা থরথর করে কেঁপে উঠতেই নিনি দেখল সমর্পণ ফোন। নিনি সচকিত হয়ে ঘড়ির দিকে তাকায়। 9টা বাজতে চলল। অফিসে বেরোনোর সময় হচ্ছে। অথচ আজ কিচেনে ঢুকতে ইচ্ছে করছে না নিনির। বার দুয়েক রিং হবার পর ফোনটা ধরল সে। হ্যাঁ বলো। কী করছো? ব্রেকফাস্ট খেয়েছো? না এখনও করিনি, এবার খাবে। সে কি 9টা বাজে? এখন রাখছি, তুমি খেয়ে নাও, কল করছি, অনেক কথা আছে। বলো না, অসুবিধা নেই, বিস্কিট খেয়েছি। দেখছো তো নিনি, ঠিক এই কারণে তোমাকে একা থাকতে দেওয়া যাবে না। শরীরের উপর এতদিন অনেক অত্যাচার করছো, আর না। কাল একদম ভোরের টিকিট পেয়েছি, 9টার মধ্যে তোমার ওখানে পৌঁছে যাব, অফিসে জানিয়ে দাও। নিনি অবাক। সে ভাবতে পারেনি সমর্পণ এত তাড়াতাড়ি এসব করবে। কালকে এসছো কেন? তোমার অসুবিধা আছে? এত বড় খবরটা পেয়ে তোমার কাছে যাব না? আর কিন্তু কোনো কথা শুনতে চাই না। এতদিন পর্যন্ত তোমার কথাই শেষ কথা, এখন কিন্তু আমার কথা শুনতে হবে। সমু লক্ষ্মীটি একটিবার মাথা ঠান্ডা করে ভাবো। তুমি তো জানো আমার প্রোফাইল, জানো এই মুহূর্তে যদি সব কিছু ছেড়ে কলকাতায় ফিরে যাই তাহলে আমাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। কোনো দিন হয়তো আর এই পজিশনে পৌঁছাতে পারবো না। আর একটা বছর কি খুব বেশি হলে 2 বছর কোনো রকম এখানে কাটিয়ে দিতে পারলে কলকাতায় ভালো পজিশন নিয়ে ফিরবো। আমি তো দেশের বাইরে যাচ্ছি না। তুমি তো জানো কত বড় প্রজেক্ট ছেড়ে দিয়েছি ইউএসতে। আমি কিছুতেই তোমাকে ছাড়া যাব না। তুমি যদি রাজি থাকতে তাহলে আমরা দুজনেই কিন্তু একসাথে বাইরে যেতে পারতাম, কিন্তু তুমি তো নেবেই না, কলকাতা ছাড়বে না। ইচ্ছে করলে এখনও ব্যাঙ্গালোরে চলে আসতে পারো, কিন্তু আমি কি তোমাকে জোর করছি? বলো না, আমি কিছু ভুল করছি? সমর্পণ নিরুত্তর। তার নিঃশ্বাস ফেলা ঘন ঘন শব্দ কেবল ভেসে আসছে। নিনি অস্থির হয়ে বসছে। প্লিজ সমু, কিছু তো বলো। কি বলবো? এরপর কি বলার আছে? এখন রাখছি, কাল সামনাসামনি কথা হবে। নিনিকে কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয় সমর্পণ। নিনি পাথরের মূর্তির মতো চুপ করে থাকে। জীবন এতটা অসহায় তার আগে মনে হয়নি। 2 বছর আগে ব্যাঙ্গালোরে আসা নিয়ে প্রবল ঝড় উঠেছিল। সমর্পণ তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে, তবুও সে পেরেছিল সব বাঁধন খুলে বেরিয়ে আসতে। নিজেকে বুঝিয়েছিল জীবনের আবেগে থেকে বাস্তবতার মূল্য অনেক বেশি। কিন্তু এবার সে একা নয়। সমর্পণের সন্তান তার গর্বে। জেদের বসে এতটুকু ভুল হয়ে গেলেও সব শেষ হয়ে যাবে। এছাড়া সত্যি তো এই অবস্থায় একা থাকা সম্ভব নয়। সামনে টাঙানো মা ভবতারিণীর ছবি দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয় নিনি। ঝরঝর করে নেমে আসে জলের ধারা। আকুলভাবে বলতে থাকে, মাগো পথ দেখাও, আমার কি করা উচিত বলে দাও। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর নিনির হঠাৎ খেয়াল হলো আজ তাকে অফিসে যেতে হবে। কাল সমর্পণ এলে যাওয়া হবে না। হাতে আর সময় নেই। কোনো রকমের স্নান খাওয়া না করে নিনি বেরিয়ে পড়ল। মনে মনে ভেবে নিল এখন অফিসে কিছু জানানো ঠিক হবে না। কাল সমর্পণের সাথে বসে সিদ্ধান্ত নেবে। শেষ 1 মাস আর ডেলিভারির পর 3 মাসের ছুটি হয়তো পাওয়া যাবে, কিন্তু সামনের 9টা মাস সে কীভাবে একা কাটাবে? কর্পোরেট অফিস ঠিক কতটা সুযোগ সুবিধা দিবে বিশেষ কিছু জানে না। যাই হোক, অফিসে পৌঁছে কাজের মধ্যে কিছুটা অন্যমনস্ক হতে চেষ্টা করলো। অফিস শেষে বাড়ি ফিরে জামা কাপড় বদলে নিনি প্রথমে মাকে ফোন করলো। সারাদিনের পার দিনে মা ফোন করছে। প্রতিবার সে মেসেজ করে পরে করছি। নিনি জানে মা কতটা উদ্গ্রীব হয়েছে। মা এবার বলো, বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তোমাকে ফোন করছি। খেয়েছিস কিছু? নিন্নি হাসি পায় প্রত্যেকবার মার কথা শুনে এই একটা কথা দিয়ে। মা তাকে আজও ছোট্টটি ভাবে। খাওয়া দাওয়ার প্রতি কোনো কালে তার বিশেষ আগ্রহ নেই, তাই মায়ের চিন্তা শেষ নেই। খালি ভাবে সে বুঝি না খেয়েই রয়েছে। আর এখন এই প্রশ্নে যে তাকে কতবার শুনতে হবে তার ঠিক নেই। যাই হোক, মাকে হেসে আশ্বস্ত করে নিনি। এই যে এক বাটি ম্যাগি নিয়ে খেতে খেতে তোমাকে ফোন করছি। সমর্পণের সাথে কথা হয়েছে? কি বলল? ও কাল আসছে ভোরের ফ্লাইটে। বলল 9টার মধ্যে চলে আসবে। কালকে আসছে? এত তাড়াতাড়ি টিকিট পেলো? আমি আজ একবার ওকে ফোন করছিলাম, ফোন ব্যস্ত ছিল, কিন্তু পরে আর করেনি। আর কি বলল? ও আমায় নিতে আসছে। সকালে মামুনি ফোন করেছিল, বলল আজ থেকে আমি যেন অফিস যাওয়া ছেড়ে দিই। কী করি বলো তো মা? কতবার ওদের বিরুদ্ধে যাব, কত লড়াই করে এখানে এলাম। একভাবে
কাজ করে 2 বছরের মধ্যে এত বড় প্রমোশন পেয়ে পেলাম। ভগবান কেন এমন করলো বলতে পারো? আর 2 বছর পর যদি সন্তান আসতো তাহলে কি এমন ক্ষতি হতো? মেয়ের মনের ভয়ানক দোলাচল টের পায় কথাগুলি, বোঝবার চেষ্টা করে। ছি ছি নিনি, এভাবে কথা বলে না মা। ভগবানের এই দানকে মাথা পেতে নিতে হয়। আর জীবনের সব কিছু কি হিসাব মেনে হয়? কত হিসাব কতবার পাল্টে, কতবার খাদের মুখ থেকে ফিরে এসে জীবনকে নতুন করে সাজাতে হয়। আমাকে দেখে বুঝতে পারিস না আমার জীবনটা কি ওই সরকারি বাড়ির 4 দেওয়ালের মধ্যে আটকে থাকার কথা ছিল? তবুও চলে যাচ্ছে। কিন্তু আমার মতো তোকে হাল ছেড়ে দিলে হবে না। ঠান্ডা মাথায় সমর্পণকে বোঝাতে হবে। আমি কিছুদিন ওর মা কিছুদিন করে যদি তোর কাছে গিয়ে থাকতে পারি। মায়ের কথায় নিনি বিরক্ত উদ্বেগ হয়ে বলল, কী বলছো মা? এটা কি সম্ভব? 1-2 মাস নয়, 8-9 মাসের ব্যাপার। তা তোমাকে ছাড়া ওই সংসার চলবে ভাবছো? ঠাম্মির ওষুধ, বাবার প্রেশারের ওষুধ তুমি না থাকলে কে দেবে? আর মামুনি, এই 4 বছরও কোথাও কখনো ওনাকে যেতে দেখেছি বাপের বাড়ি ছেড়ে? আর তার বড় ছেলেকে ছেড়ে মামুনি আমার কাছে এসে থাকবে? পাগল হয়েছেও? আমি অনেক ভেবেছি মা, কোনো উপায় নেই। আমায় কলকাতায় ফিরতে হবে। কিন্তু সেখানে কে আমায় এই অবস্থায় চাকরি দিবে? কথাগুলি বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ঠিক এক ঘটনার পুনরাবৃত্তি সে যেন চোখের সামনে দেখতে পাচ্ছে। একদিন ঠিক এইভাবে সংসারের কাছে নতজানু হয়ে সরকারি চাকরি ছাড়তে বাধ্য হয়েছিল কথাগুলি। শ্বশুরমশাই টানা 3 বছর ক্যান্সারে শয্যাশায়ী ছিলেন। সেই সময় নিনি মাত্র 5 বছরের। শাশুড়িমা দিন রাত এক করে স্বামীর পরিচর্যা করে যাচ্ছিলেন। অন্যদিকে লক্ষ্য দেওয়ার তার পক্ষে সম্ভব ছিল না। দেওয়ার তখন বউ নিয়ে চাকরি সূত্রে দিল্লিতে রয়েছে। ছন্নছাড়া সংসারের হাল ধরতে বলা হলো কথাগুলিকে। চাকরি বজায় রেখে নিজের উজাড় করে দিয়ে কথাগুলি সংসার আগলে রাখতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত টানাপোড়েন আর অশান্তিতে সমুদ্র সাঁতার পার হতে পারেননি সে। হার স্বীকার করে নিয়েছিল। স্বামীর আচ্ছাদনটুকু বিনিময়ে চিরকালের মতো বিসর্জন দিয়েছিল নিজের পায়ের তলার মাটি। তারপর থেকে এক অদম্য জেদ চেপে নিয়েছিল। নিজের সব ব্যর্থতা নিনির সফলতার আলোয় ঢেকে দিতে মরিয়া হয়ে উঠেছিল। তাই নিনিকে ছোট থেকে কঠিন অনুশাসন আর অনুশীলনে বেঁধে রেখেছিল। নিনিকে বুঝিয়ে এসেছে যে কোনো মূল্যে নিজের পায়ের তলার মাটিকে আঁকড়ে থাকতে হয়। লড়াইয়ের ময়দানে কিছুতে হার স্বীকার করা চলে না। কিন্তু আজ এ কী ধর্ম সংকটে পড়ল সে? নিনি তার কি বলা উচিত? কথাগুলি ভেবে পায় না। এ সমস্যার সমাধান কোথায়? কী পরামর্শ দেবে মেয়েকে? নিনি অধীর অপেক্ষায় আছে। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। সমর্পণের পছন্দের চাউমিন বানাতে ব্যস্ত। ঠিক সকাল 8:10 সমর্পণ ফোন উচ্ছ্বাসিত গলা। নিনি, ল্যান্ড করে গেছি। আর কিছুক্ষণ মাত্র। নিনির শরীর খুশির স্রোত বয়ে যায়। গলা উপচে পড়ছে খুশি। তাড়াতাড়ি চলে এসো, চাউমিন করছে। উহ, জমে যাবে। দুপুরে কিন্তু বাইরে খাবো। ভেবে রেখো কোথায় খাবে। আর শোনো, মা তোমার জন্য নলেন গুড়ের পায়েস পাঠিয়েছে। আচ্ছা, এখন রাখছি। নিনির মুখে হাসি ছড়িয়ে যায়। সমর্পণ এমনই, রাগ পুষে রাখতে পারে না। আজকের অভিমান আজ মনে রাখে না। এই 2 বছর সমর্পণ বেশ কয়েকবার ব্যাঙ্গালোর আসে। 3-4 দিন ছুটি পেলে পাগলের মতো ছুটে আসে। নিনির কাছে সমর্পণের এই পাগলামোটা পরম তৃপ্তির। নিনি জানে সমর্পণের ভালোবাসার কোনো খাত নেই। সব সম্পর্কের যে অন্তর দিয়ে ভালোবাসতে জানে। দীর্ঘ বিরহের পর সমর্পণ যখন হঠাৎ এসে ভরিয়ে দেয় তখন নিজেকে বড় সুখী মনে হয় নিনির। যাই হোক, হাতের কাজ সেরে নিজেকে একটু গুছিয়ে নেয় নিনি। কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে নিনি দেখল এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সমর্পণ। কিছু বলতে যাবে, তার আগ মুহূর্তে ভেতরে এসে দরজা বন্ধ করলো সমর্পণ। তারপর আর কোনো দিকে তাকায় না সে। দুহাতে জড়িয়ে ধরে নিনিকে এলোপাথারি চুমোয় ভরিয়ে দিতে থাকে। আঁচলের পড়া হঠাৎ ঢেউয়ের উদ্দাম স্রোত খড়ঘুঁটের মতো ভেসে যায় নিনি। আদর মাখা গলায় সমর্পণ বলতে লাগে, নিনি, আমি আজ ভীষণ 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 খুশি। তুমি শুধু আমাকে নয়, আমার পুরো পরিবারকে খুশিতে ভরিয়ে দিয়েছিল। গত একটা দিনের টানাপোড়েনের কথা কাটাকাটি ফোলালাপ তীব্র দহনের পর প্রথম বর্ষাধারার শুষ্ক চারাগাছের মতো অচঞ্চল ভিজতে থাকে নিনি। সমর্পণের উষ্ণতার গলে পড়তে থাকে তার দোলাচলে, তার উদ্বেগ। দুই বিরহে নারী পুরুষ পরস্পরের আলিঙ্গনে এক তীব্র খুশির মুহূর্ত উদযাপনের পর ধীরে ধীরে শান্ত সম্মিলিত হয়। এই সময় এবার ছাড়ো বলছি। তুমি কিন্তু বাইরে হাত মুখ না ধুয়ে সমর্পণ চোখে হয়। হ্যাঁ, এ সত্যি। এখন তো এসব চলবে না। তোমার মধ্যে যে আমাদের প্রাণভোমরা রয়েছে। নিনি কলকল করে হেসে ওঠে। যাও তো, অনেক হয়েছে। হাত মুখ ধুয়ে খাবে এসো। জো হুকুম রানী সাহেবা। হাত মুখ ধুয়ে খাটে বসে নিনির বানানো চাউমিন খেতে খেতে কথা শুরু করলো সমর্পণ। এই নিনি, কবেকার টিকিট কাটবো বলো? আমার কিন্তু মাত্র 3 দিনের ছুটি।
পরশুদিন ফিরতে হবে। এর মধ্যে কি সব কিছু হবে? কি হবে? এই ফ্ল্যাট হ্যান্ডওভার, জিনিসপত্র গোছানো, তোমার অফিস। নিনি সমর্পণের মুখের দিকে ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে, কি করে হবে সমু? অফিসে তো অন্তত 1 মাসের নোটিশ দিতে হবে। মামুনি যাই বলুক, তুমি তো জানো সব কিছুর একটা প্রোটোকল থাকে। প্লেট রেখে বেসিনে মুখ ধুতে সমর্পণ বলে, আস্তে আস্তে সেটাই ভেবেছি, কিন্তু বারবার তোমার আপ ডাউন করাটা ঠিক হবে না। কি করে ভাবছো 1টা মাস থেকে যাবে? কিন্তু মা বলছিল প্রথম 2 মাস নাকি বেশি রিস্ক। কে থাকবে তোমার সাথে? কাল সারা রাত অনেক ভাবনার পর নিনি একখানা উপায় বের করেছে। সে এখন কয়েকদিনের জন্য সমর্পণের সাথে কলকাতায় যাবে। সকলের সাথে মুখোমুখি কথা বলতে হবে। চাকরি তো ছেড়ে দেওয়া যায়, কিন্তু তার আগে শেষ চেষ্টা একটিবার করবে। দূর থেকে ফোনে সবাইকে সবটা বোঝানো যায় না। যদিও বহুদূর পর্যন্ত নিনি কোনো আলোর দিশা দেখছে না। কলকাতা থেকে কেউ তার সাথে এখানে না এলে তাকে চাকরি ছাড়তে হবে। এই অবস্থায় একা থাকা যে নেহাত মূর্খামি। তাছাড়া সেক্ষেত্রে সমর্পণ তাকে কিছুতেই ক্ষমা করবে না। এই নিনি, কি এত ভাবছো? আচ্ছা, মা কি পাঠিয়েছে দেখছো? খবরটা শুনে মা কি করছে ভাবতেই পারবে না। অমু চলে যাওয়ার পর মাকে এই প্রথম এতটা খুশি দেখলাম। মনে হচ্ছে আমি আমার সেই 8 বছর আগের মাকে দেখেছি। মায়ের ধারণা অমু আমাদের কাছেই ফিরে আসছে। আচ্ছা নিনি, তুমি এসব বিশ্বাস করো? সত্যি কি পুনর্জন্ম বলে কিছু হয়? সত্যি যদি অমুটা ফিরে আসে, কি ভালো হবে বলো? সমর্পণের উদাস দৃষ্টি নিনিকে বিদ্ধ করে। আজ যে সে কতটা ভাইকে মিস করে বেশ বুঝতে পারে নিনি। পায়ে সমর্পণের কাছে এগিয়ে গায়ে হাত রেখে, আমার ঠাম্মি কি বলে জানো সুম? ঠাম্মি বলে আত্মার বিশ্বাস নেই, সে কেবল দেহ পরিবর্তন করে নিজের মানুষের কাছে ফিরে আসে। তাই যদি সত্যি হয় তাহলে অমু আমাদের কাছে ছাড়া আর কার কাছে আসবে? আচ্ছা শোনো, আসল কথাটা বলি। আমি ভেবেছি এখন 7 ডেজ লিভ নিয়ে তোমার সাথে কলকাতায় যাব। এই খবরের পর আমাকে তো গুরুজনদের আশীর্বাদ নিতে হবে, তারপর ফিরে এসে দেখা যাবে। সমর্পণের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল, মুখে ফুটে উঠে চামড়া হাসি। দ্যাটস গ্রেট, কিন্তু তারপর ফিরে এসে দেখা যাবে আবার কি? 1 মাসের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। অবশ্য চিন্তা নেই, প্রচুর বন্ধুবান্ধব এখানে আছে। আমি না এলেও ওরা সব করে দিবে। কিন্তু ভাবছি তোমার বেশি আপ ডাউন হয়ে যাবে না তো? সমর্পণ নাকটা ধরে নেড়ে খলখল করে হেসে উঠল নিনি। অত ভয় পাওয়ার কিছু হয়নি মশাই। ইটস জাস্ট এ ইনিশিয়াল স্টেজ। স্টেজ করালাম তাই জানতে পারলাম, বুঝলে? এখন আমাকে একবার অফিস যেতে হবে। ধুর, কেন? আরে ছুটিটা অ্যাপ্লাই করতে হবে না? তুমি পরশুর টিকিট দেখে রাখো, আমি জানালে কেটে নিও। নোটিশ তো দিতে হবে, 1 মাসের মধ্যেই হবে তো? নাহলে কিন্তু সমস্যা। আচ্ছা দেখছি, নোটিশটা দেবো। শোনো না, আমার তো স্নান খাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ি। তুমি 2টো নাগাদ আমার অফিসে চলে এসো। দুজনে একসাথে লাঞ্চ করব। একটা দারুণ ক্যান্টিনেশন রেস্টুরেন্ট খুলছে, ওখানে যাবে? সমর্পণ কোথায় যেন খটকা লাগছে। কালকে নিনির সাথে আজকে নিনির জন্য আকাশ পাতাল তফাৎ। কাল যে চাকরি ছাড়তে একেবারে নারাজ ছিল, আর সে এক কথায় রাজি হয়ে গেল। যাই হোক, সমর্পণ মনে মনে নিশ্চিত, নিশ্চয় নিনি বুঝেছে কলকাতায় যাওয়া ছাড়া উপায়ন্ত নেই। ইচ্ছে না থাকলেও অগত্যা নিনিকে বিদায় জানাতে হয় সমর্পণকে। যাই হোক, সব কিছু মোটামুটি সহজে সমাধান হয়ে যাওয়ায় আনন্দে এক লম্বা ঘুম দিয়ে নিল। ঘুম থেকে উঠে স্নান করে 2টোর মধ্যে নিনির অফিসে পৌঁছে যায় সমর্পণ। দুপুরে দুজনে রেস্তোরাঁয় খায়। খাবার অসাধারণ। নিনি খুশিতে ডগমগ করেন। তার 7 দিনের ছুটি মঞ্জুর হয়ে গেছে, সুতরাং আগামী পরশু সে স্বামীর সাথে কলকাতায় যাচ্ছে। মাকে দেখার জন্য তার ভেতরটা ছটপট করছে। এই দোলাচলে মায়ের সহচর্য তার একান্ত প্রয়োজন। এই দুদিনে সমর্পণ অতিরিক্ত সাবধানতা আগলে রাখা মনে মনে বেশ উপভোগ করছে নিনি। সমর্পণ আসার পর থেকে মা হওয়ার অনুভূতি আস্বাদন করতে শুরু করেছে নিনি। এই যেন নতুন এক জীবনের স্বাদ পাওয়া। সে বেশ বুঝতে পেরেছে এই দুদিনের সমর্পণ তার মধ্যে এক অভয়ভীম সেতু গড়ে চলেছে। সেই সেতু অজান্তে তাদের উদাহরণ ঘটেছে। বন্ধুত্ব, দাম্পত্য সম্পর্ক পেরিয়ে আজ তারা বাবা মা হতে চলেছে। তাদের সব স্বপ্ন কেন্দ্রীভূত হতে চলেছে অনাগত এক প্রাণের মুখ চেয়ে। সমর্পণ চিরকাল স্বপ্নবিলাসী। ভাবি বাবার পরিকল্পনা শেষ নেই। সমর্পণের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে নিনি। স্ত্রী, সন্তান, বাবা মা সবাইকে নিয়ে কলকাতায় একসাথে থাকার স্বপ্নে বিভোর হয়ে আছে সমর্পণ। নিনি ইচ্ছে করছে একইভাবে সমর্পণের স্বপ্নে সামিল হতে, কিন্তু পারছে কই। এখন থেকে টানা কলকাতায় থাকতে হলে তাকে কেরিয়ার বিসর্জন দিতে হবে। সমর্পণ যতই বরং নিনি চাকরি ইস্তফা দিবে, নোটিশ জমা দেয়নি। একটা অতি ক্ষীণ আশা বুকে নিয়ে সে কলকাতায় যাচ্ছে। মিরাক্কেল তো মাঝে মাঝে ঘটে।
অন্যবারের মতো এবারে কলকাতাটা ফেরাটা যে স্পেশাল হবে তা নিনি জানতো, কিন্তু জানতো না শোকাতুর দাম্পতির ভাঙাচড়া জীবন অজান্তে সে আনন্দের বান এনে দিয়েছে। দমদমের এয়ারপোর্টে ডোমেস্টিক টার্মিনাসের বাইরে পা রেখে নিনি দেখল হাসি মুখে দাঁড়িয়েছে সমর্পণের বাবা। নিনি সলজ্জ মুখে ওদের দিকে এগিয়ে যেতে শাশুড়িমা এগিয়ে এসে নিনিকে বুকে জড়িয়ে নিলেন। নিনি একটু অপ্রস্তুত। শাশুড়িমায়ের বুকে ওঠানামা ডুকরে ওঠা নীরব কান্না সে টের পায়। কয়েক মিনিট এভাবে কাটার পর মাথা তুলে তার চোখ মুছিয়ে দেয় নিনি। কাঁদছো কেন মামুনি? এই তো তোমাদের কাছে এসে গেছি। নিনিকে হাত বোলাতে বোলাতে তিনি বলেন, তুই আমায় বড্ড খুশি করছিস রে। আনন্দ তাই চোখে জল আসছে। এরপর নিনি পাশে দাঁড়িয়ে থাকা শ্বশুরমশাইয়ের পায়ে হাত রাখল। তিনি চোখ বন্ধ করে নিনির মাথা হাত রেখে বিড়বিড় করে কী যেন বললেন। কেমন আছো বাবা? আমরা ভালো আছি। পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, আমি ঠিক আছি। শাশুড়িমা নিনির হাতটা তখনও ধরে সামনে ট্রলিতে রাখা ব্যাগের দিকে চেয়ে বললেন, নিনি, এইমাত্র লাগেজ, বাকি সব কোথায়? এবারে এই এনেছি মামুনি, পরেরগুলা বাকিগুলো নিয়ে আসবো। বাড়ির ড্রাইভার গাড়ি সামনে নিয়ে আসতে সমর্পণ হন্তদন্ত হয়ে এগিয়ে এলো। টয়েলটা হাতে নিয়ে গাড়ির দরজা খুলে যায়। নিনি, তুমি আগে ওঠো। মা ওঠো। বাবা, আমি সামনে বসছি, তুমি পেছনে। গাড়ি চলতে শুরু করলো। ঠিক এমনভাবে আগে কখনো নিনি এয়ারপোর্ট থেকে বাড়ি আসেনি। অন্যবার সময় সুযোগ হলে সমর্পণ না হলে ড্রাইভার একাই তাকে নিতে আসতো। যাই হোক, বাড়ি ফিরে নিনি দেখলো এবারে তার জন্য এলাহি আয়োজন করা হচ্ছে। খাবার টেবিলে বাটি বাটি পদ সাজিয়েছেন শাশুড়িমা। নিনি, তোর পছন্দের সব পদ আমি নিজে হাতে বানিয়েছি, খেতে বসবে আয়। কেন মামুনি? এত কষ্ট করার কোনো দরকার ছিল না। তুমি তো জানো আমি বেশি খেতে পারি না। তাছাড়া কদিন আছি, ধীরে ধীরে খেতাম। কদিন মানে? তো তোরা কোথাও যাওয়া হচ্ছে না। ওখানে জিনিসপত্র যা পড়ে আছে সমু পরে গিয়ে নিয়ে আসবে। এখন খা তো দেখি। এখন থেকে জোর করে করে খেতে হবে। মনে রেখো, তুমি আর একা নাও। নিনি লজ্জায় মাথা নামিয়ে রেখে তারপর সামনে বসা সমর্পণের দিকে তাকায়। সমর্পণ বুঝতে পারে নিনি কি বলতে চাইছে। মা শোনো না, বাবাকে বলছি তোমাকে বলা হয়নি। নিনি, আর জাস্ট একবার ব্যাঙ্গালোরে যেতে হবে। অফিস ছাড়ার 1 মাস আগে নোটিশ দিতে হয়, এটা নিয়ম। ও অলরেডি মেনশন করে দিয়েছে, কিন্তু শেষ কটা দিন অফিসে যেতে হবে। সমর্পণ মা অনিতা দেবী ধপ করে চেয়ারে বসে পড়লেন। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কি বলছিস সমু? সেই প্লেনে চড়ে নিনি আবার ওখানে যাবে? তুই জানিস এই সময় কত সাবধানে থাকতে হয়। কি করব বলো? সেটাই নিয়ম, সেটা তো ওকে মানতে হবে। ওদের কাছে নিয়ম বড় না কেউ, এরা আমার কথা শুনবে না। ওরে ভগবান, দান নিয়ে ছেলে খেলা করা উচিত নয়। নিনি এবার শাশুড়িমাকে শান্ত করতে কথা করে, ও মামুনি, রাগ পরে করবে। আগে বলো কোনটা কার, পরে খাবো। আর তোমার পায়েসটা এক্সিলেন্ট হয়েছে, আমি তো চেটেপুটে খেয়েছি। নিনির কথা শাশুড়িমা খাবারের দিতে মনোযোগী হলেন। দুপুরে খাওয়া দাওয়ার পর শাশুড়িমা নিনিকে একান্তে ছোট ছেলে অমুর ঘরে নিয়ে আসেন। দরজা খুলতে এক ঝলক ধূপের গন্ধে নিনির নাকে আসে। নিনি সেই খবর থেকে দেখে আসছে প্রতিদিন দুবেলা মামুনি এই ঘরে ধূপ জ্বালায়, ঝাড় মোছা করে। আয় নিনি, অমুর ঘরে বসি। নিনি একটু অবাক হলেও মুখে কিছু বলল না। নিনির ঘা ঘেঁষে তিনি বসেন। তারপর নিনির পিঠে হাত রাখেন। সস্নেহে হাত বোলাতে বোলাতে বলেন, নিনি জানিস, আমি নিশ্চিত তোর গর্ভে আমার অমু আসছে। অমু? দাদা? অন্ত প্রাণ ছিল। সব কিছুতে দাদাকে নকল করতো। ওর ইচ্ছে ছিল বড় হয়ে দাদার মতো বড় ইঞ্জিনিয়ার হবে। হয়তো হতো। ওই দেখ, সব ছবিতে সমু আছে। দাদাকে ছাড়া সে ছেলে ছবি তুলতেই চাইতো না। নিনি শাশুড়িমায়ের হাতে হাত রেখে, মামুনি, আমি সব জানি। অমু যদি আসে তাহলে তো সে এই বাড়িতে আসবে। নিনি দেখলো তার শাশুড়ির মায়ের দু চোখ বেয়ে জল নামছে। নিনি মুছিয়ে দিয়ে মামুনিকে কাছে টেনে নেয়। আর একদম চোখের জল নাই। এতদিন অনেক চোখের জল ফেলেছ মামুনি। তোমাদের চোখের জল দেখলে আমাদের কষ্ট হয়। তুই এবার কেন ব্যাঙ্গালোরে যাচ্ছিস মা? যাতায়াত যদি কোনো বিপদ হয়ে যায়? চাকরি বাকরি নিয়ে আর চিন্তা ভাবনা করিস না। সমু তো কত বড় চাকরি করে, বাবার এত বড় ব্যবসা। কী হবে বল তো? তোর কিছু করতে ইচ্ছে করলে আমাদের ব্যবসাটা দেখাশুনো করতে পারিস। তোর বাবা খুব খুশি হবে। নিনি উদার চোখে বাইরের দিকে তাকিয়ে থাকে। কত পুরনো কথা মনে পড়তে থাকে। মামুনিকে আজ খুব বলতে ইচ্ছে করছে তার জীবনের প্রকৃত গল্পটা। জানো মামুনি, ক্লাস 10-এ জানে মাধ্যমিকে আসার বাইরে ভালো রেজাল্ট হয়েছিল আমার। তখন বাবা আর বাড়ির সবাই চাইলো আমি ইংরেজি বা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করি। শুধু মা চাইলো আমি সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করি, কারণ 12-এর পর ভালো কলেজে চান্স পেলে কলেজ থেকে তাড়াতাড়ি চাকরি পাবো। বাবা ভীষণ অশান্তি করেছিলেন। মেয়েদের কর্পোরেটে চাকরি বাবা একদম পছন্দ ছিল না। বাবার পরিকল্পনা ছিল হায়ার স্টাডি করব আর তার মধ্যে আমার বিয়ে দিয়ে দিবে।
তাই মাকে বলে দিয়েছিল ইঞ্জিনিয়ারিং পড়লে এক পয়সা আমার জন্য খরচ করবে না। মায়ের জেদ চেপে গেল। আমাকে সরকারি কলেজে ভর্তি করিয়ে নামমাত্র খরচে ইঞ্জিনিয়ারিং পড়াবে। আসলে মাকে তো একদিন বাবার জন্য সরকারি চাকরি ছাড়তে হয়েছিল, তাই এবারও আর মা হাঁটতে চায়নি। জানো মামুনি, আমি তোমার ছেলের মতো কোনো দিন পড়াশোনায় তুখোড় ছিলাম না। বরাবর মাঝারি মানের স্টুডেন্ট ছিলাম, তবে পড়াশোনা করতে ভালোবাসতাম। কিন্তু কেন জানি তখন মাকে জিতিয়ে দেওয়ার জন্য একটা আদম্য জেদ আমার মধ্যে চেপে গিয়েছিল। 11-12-এ 2 বছর সায়েন্স নিয়ে দিনরাত এক করে পড়াশোনা করছিলাম। তাও প্রথম বছর জয়েন্টে চান্স পেলাম না। বাবা খুশি হয়েছিল, জোর করে ইংলিশ অনার্সে আমায় ভর্তি করে দিল। কিন্তু আমি মায়ের মুখ চেয়ে জেদ ছাড়িনি। কলেজের পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্সের পড়াশোনা একটা বছর পুরোদমে চালিয়ে যেতাম। ভগবানের আমাকে নিরাশ করেনি। বাড়ির সকলের অমতে মায়ের হাত ধরে সরকারি কলেজে গিয়ে ভর্তি এলাম। জানো, সেখানে আমাকে খুব খাটতে হয়েছে, কারণ সবাই সেখানে মেধাবী, কঠিন প্রতিযোগিতা, কিন্তু হাল ছাড়িনি। বাংলা মিডিয়ামে মেয়ে হয়ে ইংরেজি রপ্ত করলাম। এরপরে এলো ইন্টারভিউ। 2-3টে ভালো কোম্পানি আমায় রিজেক্ট করলো, কিন্তু লড়াই চালিয়ে গেলাম। শেষ পর্যন্ত বিরাট বড় না হলেও মোটামুটি একটা কোম্পানিতে চাকরি হয়ে গেল। কলকাতায় পোস্টিং হলো, বিয়ে হলো। মা কেবল উৎসাহ দিতে লাগলো, বলতে আরও বড় কোম্পানি যেতে হবে। চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। 4 বছরের মাথায় আমার মনের মতো একটা চাকরি পেলাম। তাই তখন তোমাদের সকলের অমতে গিয়ে আমাকে বেঙ্গালুরু যেতে হয়েছিল। জানি তোমরা সবাই খুব দুঃখ পেয়েছিল। শাশুড়িমা নিনির গায়ে হাত রাখেন, সব বুঝি রে নিনি, কিন্তু আমাদের পরিবারকে দেখ, অমু চলে যাওয়ায় আমরা কেউ মানতে পারিনি। বাড়িটা সবসময় খাখা করে। তুই যখন বিয়ে করে এলি, বাড়িটায় যেন প্রাণ এলো। তাই তোর বেঙ্গলার চলে যাওয়াটা মেনে নিতে সত্যি কষ্ট হয়েছিল। আর সমুকে দেখ, শুধুমাত্র আমাদের কথা ভেবে কলকাতা ছাড়লো না, ছাড়বেও না কোনো দিন। আমি জানি বাইরে গেলে ওর আরও অনেক উন্নতি হতো। তোরা দুটিতে খুব ভালো থাকছিস, কিন্তু ও তো সোনার ছেলে নয়। আমি তো মা, সব বুঝতে পারি। তোকে ছাড়া ও ভালো নেই। যাই হোক, আমি বলি কি, তুই আবার চাকরি করিস, কিন্তু এখন এই একটা বছর সব ভুলে যা। কিন্তু মামুনি, এই একটা বছর ওখানে থাকাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কোনোভাবে যদি একটা বছর থাকতে পারতাম। উঠে পড়ে সমর্পণের মা। নিনির কথা বিশেষ কানে নিলি না। নিনি, চল যাই, তুই একটু বিশ্রাম নে। সেই কোন সকালে ঘুম থেকে উঠছিস? বিকালে কি মায়ের কাছে যাবি? না, সকালে যাব। মা বলল আজকের দিনটা রেস্ট নিতে। উঠে পড়ে নিনি। সংসারের সকল চাহিদার কাছে তার চাহিদা কোথায় যেন হারিয়ে গেছে। হয়তো এটাই মেয়েদের নিয়তি। নিনি ভাবে তার মায়ের মতো তার সংসার মামুনি হয়তো কোনোদিন সংসারের দাবি নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিল। তাই হয়তো স্বপ্ন হারিয়ে যাওয়া তাকে আর নতুন করে ভাবায় না। সকাল 9টায় নিনিকে তার বাবার বাড়িতে ছেড়ে সমর্পণ অফিসে চলে যায়। যাবার সময় বলে গেল, নিনি প্লিজ সাবধানের উপর করো না। তোমাদের বাড়ির সিঁড়িগুলো একটু উঁচু নিচু, পুরনো আমলের। অফিস ফেরতে তোমাকে নিতে আসবে বাই। নিনি আর তর্স হইছে না। সমর্পণকে কোনোরকম মাথা নেড়ে হাত দেখে সে প্রায় ছুটে গেল বাড়ির গলিতে। ভবানীপুরে এই পাড়ায় নিনির জন্ম, বড় হয়ে ওঠা। সময়ের সাথে কলকাতার চারপাশটা বদলে গেল, ঠিক এই পাড়াটা এখনও বদলে যায়নি। পোমরাট থাবা পাশে বেশ কয়েকটি পুরনো বাড়ি গা ঘেঁষাঘেঁষি করে আগের মতোই দাঁড়িয়ে আছে। গলির ভিতরে ঢুকে নিনির মনটা ভালো হয়ে যায়। ছোটবেলার পুরনো কথা মনে পড়ে থাকে। বিয়ের পর থেকে এমনটা তার প্রতিবার হয়। মা বলেছে এমনটা নাকি সব বিবাহিত মেয়েদের হয়। তারা ছোটবেলায় পাড়া ছেড়ে চলে আসছে বটে, কিন্তু ফেলে আসা পাড়াটা তাদের পিছু ছাড়ে না। বাড়ির ঠিক সামনে এসে নিনি থমকে দাঁড়ায়। আর ঠাম্মি, বাবা, কাকাইয়ের সামনে দাঁড়াতে তার কেমন যেন সংকোচ হচ্ছে। এমন সময় দোতলা জানলা দিয়ে নিনির কাকিমণি উচ্ছ্বাসিত গলায় শোনা গেল, ওমা নিনি, এসে গেছিস? দাঁড়িয়ে কেন? আয় আয়, ভেতরে হয়। হাসি মুখে কাঠের দরজার ঠেলে ভেতরে ঢুকে নিনি দেখতে একগাল হাসিতে মা দাঁড়িয়ে আছে। মায়ের কপালে চেনা গোল লাল টিপ আলু থালু শাড়ি নিনিকে চুম্বকের মতো টানতে থাকে। মায়ের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে। মায়ের গায়ে গন্ধটুকু পাবার জন্য এই কটা দিন সে ভেতরে ছটপট করছে। মায়ের কাঁধে মুখ গুজে ফুপিয়ে ওঠে। কথাগুলি মেখে মুখটা দুহাতে তুলে ধরে হাসেন। এই বোকা, কাঁদছিস কেন? তুই কি আর ছোট্টটি আছিস? মা হবি না আবার? নিনি লজ্জায় চোখ মুখ কুঁচকে আবার মায়ের কাঁধে মুখ গুজে দেয়। পাশে নিনির কাকিয়া সুচেতা এসে কাণ্ড দেখছে। মেয়ের কাণ্ড দেখে সে হেসে অস্থির। চল রে নিনি, ঠাম্মি তোর জন্য অস্থির হয়েছে। কি খুশির খবর! আমরা সবাই দারুণ খুশি হয়েছি রে। নিনি কাকিমার পায়ে হাত ছোঁয়। বারান্দায় গিয়ে বাঁ হাতের ঘর
বড় ঘরটা নিনি ঠাকুমার। তিনি দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। নিনি ঠাকুমার কাছে এগিয়ে গিয়ে পায়ে হাত রাখার আগে তিনি নিনিকে বুকে জড়িয়ে ধরলেন। উহ, কি আনন্দের! আমার এই ছোট্ট নিনি বুড়ি এবার মা হবে। নিনির মাথায় হাত বুলিয়ে তিনি সঙ্গে সঙ্গে নিয়ে নিনিকে খাটে বসান। নিনি ঘরের চারদিক চোখ বলেন, ঠাম্মা, বাবা কাকাই কোথায়? তোর বাবা তো সেই কখন কোন সকালে বাজারে গেছে, এখন তো চলে আসার কথা। আর কাকাই বোধহয় মিষ্টি আনতে গেছে, কিন্তু নাতজামাই একটু আসতে পারলো না, সন্ধ্যায় আসবে। এখন সোজা অফিসে গেল, দেরি হয়ে গেছে। আমাকে গলির মুখ পর্যন্ত দিয়ে গেল। কথাগুলি মেয়ের জন্য প্লেট করে দুটো মিষ্টি আর জল নিয়ে আসে। নিনি একটু মুখে দেয়। বাবা কাকা এলে লুচিটা ভাজবো, সব রেডি আছে। এখন এসব কিছু খাবো না মা। মামুনি জোর করে দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়েছে। কাল থেকে শুধু খাইয়েই চলছে। নিজে হাতে মামুনি কত কিছু রান্না করছে ভাবতে পারো? আমি আর খেতে পাচ্ছি না। কথাগুলি মেয়ের কথা শুনে মৃদু হাসে। সুচিত্রা নিরির কাঁধে হাত রেখে, বুঝলি নিনি, এমন শাশুড়ি 7 জন্ম তপস্যা করে পাওয়া যায়। কটা মেয়ের কপাল তোর মতো হয়। সুচিত্রা আর কিছু বলতে গিয়েও নিজের শাশুড়ির দিকে চোখ পড়ে সামনে গেল। তিনি বিদ্ধ হলো কি হবে সব বুঝতে পারেন। সুচিতার কথায় ঝাঁসটা যে মূলত তার দিকে ছুটে আসছে বুঝতে দেরি হয় না তার। তিনি অবশ্য ছাড়বার পাত্রে নেই। আমার নিনি বুড়িটার মতো বৌমা বা কটা শাশুড়ি পায়, এক হাতে কি আর তালি বাজে? কথাগুলি রান্নাঘরে কাজ করছিল। শাশুড়ি জায়ের কথাগুলো কানে যেতে মুখ টিপে হাসেন। নিনি হাতে ব্যাগ থেকে ব্যাঙ্গালোরে বিখ্যাত মাইশোর পকেটে একটা বড় বাক্স বের করে ঠাম্মির হাতে দেয়। এও না ঠাকুমি, তোমার ফেভারিট মাইশোর ব্যাগ। ওরে পাগলি, একবার ভালো বলছি বলে প্রত্যেকবার নিয়ে আসতে হবে? বারে আনবো না। এবার তো আর কিছুই আনা হলো না। এমন হঠাৎ করে আসা হলো। কাকিমা, তোমার সেই শাড়িটা যেটা ছবি পাঠিয়েছিলে দেখে রেখেছি, কিন্তু আনা হলো না, পরের বার ঠিক আনবো। সূর্যচন্দ্র একটু চমকে উঠল। পরের বার মানেটা কী রে? তুই আবার ওখানে যাবি? এই শরীরে যাতায়াত করাটা ঠিক হবে? সূর্য তার মতো এককভাবে চমকে উঠল নিনি ঠাকুমি। কী বলছিস নিনি বুড়ি? আর একদম কিন্তু যাতায়াত চলবে না। নাতজামাই কষ্ট করে নিয়ে এসেছে এবার কলকাতায়, এবারে ওবারি করে শুয়ে বসে থাক। চাকরির ভূত মাথা থেকে ঝেড়ে ফেল। ঘরে ঢুকতে ঢুকতে মায়ের শেষ কথাটা নিনির বাবার বিনায়কের কানে গেল। মা, নিনির মাথায় আবার কিসের ভূত ঢুকলো? কিসের আবার? যে ভূত বহু বছর ধরে ঢুকে আসছে সেই ভূতের কথা বলছি। বাবাকে দেখে নিনি উঠে প্রণাম করতে যায়। থাক থাক, আর নিচু হতে হবে না। এখন ঠিক আছিস তো? বাজারের মুখে সমর্পণের গাড়িটা দেখলাম। বিকেলে আসবে তো? ওর পছন্দের মাছ এনেছি, আসবে, আমাকে নিয়ে যাবে। আজকে থাকবি না? না বাবা, আজকে হবে না, সবে কাল এসেছি, আবার 2-1 দিনের মধ্যে আসবো। বৌদি লুচি ভাজো, গরম রসগোল্লা এনেছি। বলতে বলতে ঘরে ঢুকলো নিনির কাকাই বিজিত। নিনি, কখন এলি রে? এই তো কাকাই, কিছুক্ষণ আগে। কাকাইয়ের পায়ে হাত রেখে নিনি রান্নাঘরের সামনে রাখা খাওয়ার টেবিলে নিনি বাবা কাকাই ঠাম্মিকে নিয়ে খেতে বসেছে। কথা কলিয়া সুচিতা লুচি পরিবেশন করছে। নিনির কাকাই কথা শুরু করলো, নিনি, ওদিকের ব্যবস্থা কী করলি? ভাড়া বাসাটা ছেড়ে দিয়েছিস? নিনি জানতো এবার একের পর এক প্রশ্নমান তার দিকে ধেয়ে আসবে। তার উত্তর শুনে সকলের প্রতিক্রিয়া কী হবে তাও তার জানা। এবারে একমাত্র মা ছাড়া কেউ তাকে বোঝে না। অনেক তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে সে অতীতে এসেছে। বাড়িটা যতটা প্রাচীন তার থেকেও অনেক প্রাচীন বাড়ির মানুষগুলোর মানসিকতা। না কাকাই, আমাকে আরও ওখানে যেতে হবে। আসলে কোম্পানি 1 মাস আগে ছেড়ে দেওয়ার নোটিশ দিতে হয়, তাই শেষ করাটা দিন অফিসে যেতে হবে। মেয়ের কথা শুনে বিনয়ের হাত থেমে যায়। স্ত্রীর দৃষ্টিতে নিনির দিকে তাকায়। সমর্পণ তো সে কথা বলল না? ফোনে বলল তোকে একেবারের মতো করে নিয়ে আসতে যাচ্ছে, ওখানকার সব ব্যবস্থা করে দিয়ে আসবে। বিনয়কের মা এবার যেন আগুনে ঘিরে এলো। বিনু, তখন তোকে এটাই বলেছিলাম। চাকরির ভূত এমের মাথা থেকে এখন নামলো না। এই শরীরে ও নাকি বরাবর যাতায়াত করবে। কেন চাকরিটা ছেড়ে দিলে? তাদের আবার নিয়ম কি? বিনয়কের কঠিন দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা স্ত্রীর দিকে তাকায়, তারপর মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করে, তুমি বুঝতে পারছো না মা? নিনি এসব কার বুদ্ধিতে করছে? এই সব কিছু তোমার বড় বৌমার বুদ্ধিতে হচ্ছে। মেয়েটার জীবনটা তছনছ না করলে ও চলছে না। নিনির গলা চড়ায়, প্লিজ বাবা, মাকে তুমি এসবের মধ্যে জড়াবে না। আমি 28 বছরের বিবাহিত মেয়ে। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত কেবল আমি আর আমার স্বামী নেব। তোমরা সেখানে কথা বলতে পারো না। বিজিত মুখিয়ে ছিল, বৌদির তিরস্কারের সুযোগ করছিল। কিন্তু মজা কি জানিস, কোনো রকম ক্ষতি হলে ওই স্বামী তোকে আমাদের ঘাড়ে ফেলে দিয়ে যাবে। সত্যি বৌদি, নিনির নাহা বুদ্ধি পাকেনি। তুমি কি করে ওকে ইন্ধন যোগাচ্ছ? তোমার ভয় করে না? শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিলে একটা মেয়ের কী পরিণত হয় তুমি জানো না? কাকাই প্লিজ, তুমি একইভাবে মায়ের সাথে কথা বলতে পারো না? আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার স্বামী যদি আমাকে তাড়িয়ে দেয় তোমাদের কাছে
কোনোদিন আসবো না। নিজের করে নেওয়ার ক্ষমতা শুধুমাত্র মায়ের জন্য আমি অর্জন করছি। আমি যে ব্যাঙ্গালোরে একা থাকি তার জন্য একটা পয়সাও কিন্তু আমার স্বামী অথবা শ্বশুরের কাছ থেকে নেই না, বরং আমার মাইনের বাড়তি টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করি। সুচেতা এতক্ষণ চুপ করে সব কিছু শুনলে এবার শুরু করলো। নিনি, মেয়েদের টাকার গরম কিন্তু একদম ভালো নয়। স্বামীর ছায়ায় মাথায় না থাকলে ওই টাকা কিন্তু তোকে নিরাপদ দেবে না। নিনি মাথা নামিয়ে নেয়। এই উত্তপ্ত পরিবেশ আর ভালো লাগছে না। কথাগুলি মেয়ের কাছে এসে কানের কাছে ফিসফিস করে বলল, খেতে ভালো না লাগলে উঠে পড়, উপরে চলে আয়, আমি আসছি। কথাগুলি নিনির কানে কানে কথা বলতে থেকে বিনায়কের মাথায় আগুন জ্বলে যায়। কি বলছো ওর কানে কানে? সারা জীবন আমার নামে ওর কান ভাঙিয়ে এলে। ও কি বলল শুনলে? তোমার জন্য ও নাকি চাকরি করে খাচ্ছে। কেন? আমি ওর জন্য কিছুই করিনি? তোমার বাপের বাড়ির পয়সা কি মেয়ে মানুষ হয়েছে? নিনি বহুদিন পর্যন্ত বাবাকে জমের মতো ভয় পেত। মায়ের প্রতি বলা অন্যায় কথাগুলো শুনে কষ্ট পেত, প্রতিবাদ করতে সাহস পেত না। কিন্তু বড় হওয়ার পর, বিশেষ করে বিয়ের পর বুঝছে স্বামীর বলা এই ধরনের কথাগুলো একটা মেয়েকে ঠিক কতটা যন্ত্রণা দেয়। তাই আর সে চুপ করে থাকতে পারল না। বাবা, আমি আর বলবো মা ছিল বলে আমি আজ এই জায়গায় এসে পৌঁছেছি। ভুলে গেছো তুমি বলেছিলে ইঞ্জিনিয়ার পড়ার একটা পয়সাও দিতে পারবে না? সেদিন শুধু মায়ের অনুপ্রেরণায় আমি অসাধ্য সাধন করে সরকারি কলেজে চান্স পেয়েছি। তোমাকে সত্যি সত্যি খরচ করতে হয়নি। যা সামান্য টাকা লেগেছে তাও মা জমানো টাকা থেকে দিয়েছিল। মা হয়তো আরও অনেক কিছু করতে পারতো, কিন্তু পারেনি, কারণ তুমি মাকে চাকরি ছাড়তে বাধ্য করেছিল। লুচির থালা সামনে টেনে উঠে দাঁড়ালো বিনয়। কি বললি? আমি তোর মায়ের চাকরি ছেড়েছি? এত বড় কথাটা আমার মুখের সামনে বলতে তোর মুখ আটকালো না? নিনি ঠাম্মি ছেলেকে তাতিয়ে দিলেন। কেন পারবে না বিনু? মা তো এমন শিক্ষাই দিয়েছে। কথাগুলি রান্নাঘর থেকে ছুটে এলেন। স্বামীর চণ্ডাল রাগকে সে ভয় পায়। নিনি পেছন থেকে দুহাত জড়িয়ে নেয়। নিনি উঠে পড়, যা উপরের ঘরে যা, আমি আসছি। দোহাই তোমরা একটু চুপ করো। মেয়েটা একটা খুশির খবর দিতে এসছে, আর সবাই মিলে ওকে কাঁদিয়ে ছাড়লে। নিনি আর কোনো কথা বলল না। বাবা বলে চলা অবিশ্রান্ত খারাপ কথাগুলো নিনির কানে উত্তপ্ত লাভা ঢেলে দিল। একটা ভয়ঙ্কর ক্ষোভ কান্না হয়ে ঝরে পড়ছে। এর বিহিত একটা তাকে করতে হবে। স্থির পায়ে লম্বা করিডোর পেরিয়ে নিনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। তবুও কথাগুলো তার কানে আসছে। দু হাতে কানে চাপা দিল নিনি। মায়াজল প্রথম পর্ব, আর একটা পর্ব আসবে, ওটা শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওই পর্বটা, এই যে এই গল্পের যে শেষে যে ভিডিওটা, সেটাই হচ্ছে ওই দ্বিতীয় পর্বটা।